শহীদের পিতাদের মধ্যে আমি একজন, যে আমার সন্তানের শেষ ইচ্ছাটুকু, শেষ মুহূর্তের কথাটুকু শুনতে পারি নাই, আমার সন্তানের শেষ চাহিদাটা আমি দিতে পারি নাই। আমার ছেলের নাম সৈয়দ মুনতাসির রহমান আলী। জুলাই গণঅভ্যুত্থানের 5ই আগস্ট যাত্রাবাড়ির সেই মেচাকারের সময় আমার ছেলে এই খুনি হাসিনার, স্বৈরাচারী হাসিনার এই বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত হয়। আমি আমার একটি মাত্র সন্তান, আমার ছেলেকে আমি বহু জায়গায় খুঁজে না পেয়ে অবশেষে আমি ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে তাকে রাতের 12টার সময় খুঁজে বের করি। আমি সেই দিন ঢাকা মেডিকেল কলেজের অবস্থা এবং সেই দিনের সেই নির্মমতা, নিষ্ঠুরতা আমি স্বচক্ষে অবলোকন করেছি। আমার সন্তানের লাশের উপরে অন্তত 4-5টা লাশ ছিল, এরকম শত শত লাশের উপরে লাশ। আমি আমার সন্তানকে যখন খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি আমার সন্তানের ডাইন হাতের এই আর্মটা একটু আনকভার্ড অবস্থায় দেখলাম। দেখি আমি আমার সন্দেহ হলো যে এটাই আমার ছেলে। কিন্তু ওখানে আমি অনেক অনুরোধ করলাম যে ভাই তোমরা আমার ছেলেটাকে একটু পাওটা একটু দেখাও, ওর পরে পায়জামা ছিল। কিন্তু ওখানকার সেই মর্গের যে দায়িত্ব ছিল সে কোনো অবস্থাতে সেটা আমাকে দেখাতে চাচ্ছিল না। তখন আমার একটা ভাই ছিল মেডিকেলে, আমি তাকে ডাক দিলাম, ডাক্তার সে আসলো, আসা তখন আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকলে 2-3টা লাশ পরে আমি তার পাওটা দেখলাম। পাওয়া দেখে আমি তার পায়জামাটা শনাক্ত করলাম। এরপরে আমি বললাম যে এটাই আমার সন্তান, কিন্তু সে কোনো অবস্থাতে সে তার মুখ খুলতে রাজি না। আমি বললাম ভাই আমি চেহারাকে একটু দেখাও, চিহ্নটা একটু দেখাও। আমি তখন তাকে, সে কোনো বলতেছে না এটা দেখানো যাবে না। আমি বলছি ভাই তাহলে এইটাই আমার সন্তানের লাশ, তুমি আমাকে এটা বের করে দাও। তখন সে আমার সন্তানের লাশটা অনেক লাশের নিচের থেকে এটাকে বের করে, তখন তার মাথার এখান থেকে ব্লিডিং হচ্ছিল। আমি দেখলাম যে তখনও তাজা রক্ত বের হচ্ছে। তখন আমি এই পতাকা দিয়ে তার এই ব্লিডিংটা আমি নিজেই বন্ধ করে দিলাম। এরপরে সেখান থেকে আমি ওই ইয়েতে গেলাম ডিউটি অফিসে, বলতে যে তার ওখানে একটা নাম্বার আছে তার বডিতে দেখেন। আমি তার অনেক লাশের মধ্যে এরকম একটা নাম্বার দেওয়া থাকে রেজিস্টার অনুযায়ী, আমি সেখানে আমার ছেলের গায়ে কোনো নাম্বারই দেখলাম না। তখন ওরা বলে যে তাহলে ঠিক আছে। আমি বললাম আমি তো আমার লাশ নিয়ে যাবো, বলতেছে 3-4 দিন লাগবে এটা করতে, পোস্টমর্টম ছাড়া দেওয়া যাবে না। তখন আমার ওই ভাই ছিল, ব্রাদার, আর ওরা বলেছে ঠিক আছে যেহেতু নাম্বার নাই আপনি এইভাবে নিয়ে যান। আমি ওইভাবে লাশ ওখান থেকে রাত 12টার সময় বের করে কোয়ান্টামে নিয়ে আসি। সেখান থেকে আমি আমার লাশকে ধোয়াইয়ে তখন আমি দেশের বাড়িতে নিয়ে দাফন করি। আজকে 1 বছর প্রায় 1টি বছর হয়ে গেল, কিন্তু এই খুনিদের কোনো বিচার, খুনিদের কোনো গ্রেপ্তার আমি আমার কেসের কোনো আসামিকে আমি দেখতে পাচ্ছি না। আমি এই নির্মমতা, আজ আমাদের কি বলবো, এই দেশের এই রাজনৈতিক দল, এই দেশের এই রাজনৈতিক নেতারা যারা গুম হয়ে ভারত থেকে বেরিয়ে এসেছে, যারা কারাগার থেকে ফাঁসির কাষ্ট থেকে এখানে বেরিয়ে এসছে, তারা এত তাড়াতাড়ি আমাদেরকে ভুলে যেতে পারে আমরা কল্পনা করতে পারি নাই। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। এই জালিমরা এখন আমাদের কথা বলে গেছে, আমাদের কথা বলে না। তারা শুধু নির্বাচন ক্ষমতা একমাত্র তাদেরই দাবি, তাদের, তাই না? আমাদের এই বিচার, এই বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। এই অসভ্য বর্বর রাজনৈতিক দলের নেতারা আমাদের কথা ভুলে গেছে, আমাদের কথা মনে রাখে না। আপনারা এই সমস্ত এই মুনাফিকদের এই নব্য
এই নব্য মীর জাফরদেরকে আমরা চিহ্নিত করে রাখুন। এই নব্য মীর জাফরদেরকে আগে বিচার করতে হবে। আমরা খুনির বিচার চাই না। যারা এই খুনে বাধা দিচ্ছে, যারা এই ভুলাইকে ভুলে গেছে, যারা এই গণহত্যাকে ভুলে দিতে চায়, তাদের বিচার আগে করা আমার মনে হয় দরকার। আমরা এদের বিচার আগে চাই, আমরা এদের বিচার আগে চাই। আমার খুনের বিচার দরকার নাই, যারা খুনের বিচার করতে দেয় না। সম্মানিত উপস্থিতি, আমি সেই হাজারো শহীদের পিতাদের মধ্যে আমি একজন, যে আমার সন্তানের শেষ ইচ্ছাটুকু, শেষ মুহূর্তের কথাটুকু শুনতে পারি নাই। আমার সন্তানের শেষ চাহিদাটা আমি দিতে পারি নাই। আমি ঘরে গেলে আমার ঘরে আর আমার কোনো সন্তান নাই। আমরা করে হাহাকার। আর যদি আমাদের সন্তানেরা এই ত্যাগ কোরবানি দিয়ে আজ এই জাতিকে মুক্ত করেছে, আজকে আমরা এইভাবে সুন্দর একটা অনুষ্ঠান করতে পারতেছি। কিন্তু আমরা চাই না আমরা আবার মাঠে নামি। আমরা সরকারকে অনুরোধ করব, এখানে সচিব মহোদয় আছেন, পদস্থ কর্মকর্তারা আছেন, আমরা আপনাদের মাধ্যমে এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা শুধু এটুকু দাবি করি, আমাদেরকে আর মাঠে নামেন না। আমরা এই বিচারের জন্য, এই জুলাই সনদের জন্য, রাষ্ট্রীয় সংস্কারের জন্য সর্বস্তরের সংস্কার না হওয়া পর্যন্ত আমরা এই দেশে কোনো নির্বাচন দেখতে চাই না, নির্বাচন দেখতে চাই না। আপনারা যদি আমাদেরকে মাঠে নামতে হয়, ইনশাল্লাহ আমরা প্রস্তুত। এই বিশেষ করে এই মাদ্রাসার যাত্রাবাড়িতে আমরা দেখেছেন, এই আন্দোলন কখনোই সফল হইত না যদি এই যাত্রাবাড়ির এই মাদ্রাসার ছাত্ররা যদি এখানে অংশগ্রহণ না করত, রক্ত না দিত। আমরা এই মাদ্রাসাগুলি আজ চরম অবহেলিত। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। বাংলাদেশে হাজার হাজার একটা গ্রামে 3-4টা প্রাইমারি স্কুল আছে গভর্নমেন্ট, কিন্তু বাংলাদেশের কোথাও আপনারা দেখবেন না একটা মাদ্রাসা সরকারি আছে। এই দেশে কি হচ্ছে দেশে? এই দেশে মাত্র 3-4টা আলিয়া মাদ্রাসা সরকারি আছে, আর একটা মাদ্রাসাও কোনো সরকারি নাই। এ দেশে প্রত্যেক ইউনিয়নে 3-4টা হাই স্কুল আছে, কিন্তু আপনারা দেখবেন এই একটা ইউনিয়নে একটা আলিয়া মাদ্রাসা নাই। এবং এই যে অবস্থাটা, আপনারা বলেন কোনো মাদ্রাসার ছাত্র কিংবা কোনো ইসলামী আন্দোলনের কোনো কর্মী বা ইসলাম ভালোবাসে এরকম কোনো লোকের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে? আপনারা দেখতে পাবেন না, কারণ এদেশে অনেক বৃদ্ধাশ্রম আছে। আপনারা খুঁজে দেখেন, এই ইসলামী আন্দোলন যারা করে, যারা ইসলামের সাথে জড়িত, তাদের কোনো পিতা মাতা ইসলামী আন্দোলন এই ইয়েতে নাই, বৃদ্ধাশ্রমে নাই। আপনি এই মাদ্রাসার ছাত্রদেরকে দেখেন, এদেশে কত মাদকাসক্ত কেন্দ্র আছে, মাদক নির্ভর কেন্দ্র আছে, কিন্তু একটা ছাত্রকে দেখেন মাদ্রাসার কোনো ছাত্র এই মাদ্রাসা কেন্দ্রে আছে? নাই। কিন্তু তারপরে কেন সরকার এদের প্রতি করে না, এদের দিকে খেয়াল করে না? আমি আজকে এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব, প্রত্যেক গ্রামের যারা একটা ইবতদায়ী মাদ্রাসা সরকারি করা হয় এবং প্রত্যেক ইউনিয়নে অন্তত একটা আলিয়া মাদ্রাসা যেন সরকারি করা হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।